নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। এসআইআর ইস্যুতে রাজনৈতিক উত্তাপ অস্বাভাবিক নয়। এসআইআর এর প্রতিবাদে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে নেমেছেন। জেলায় জেলায় আন্দোলন হয়েছে, কিন্তু তাতেও রদ করা যায়নি। ইতিমধ্যেই এসআইআর ফর্ম বিলির কাজও শেষ। এই আবহে ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলে জয়নগরে কর্মী সভা করল তৃণমূল, আর সেখানেই বিজেপিতে বড় ধাক্কা। বহুরুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সঙ্গীতা হালদার পদ্ম ছেড়ে যোগ দিলেন ঘাসফুলের শিবিরে। জানিয়ে আরো তপ্ত হলো জেলার রাজনীতি। দেখুন। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের শিবনাথ শাস্ত্রী সদনে আয়োজিত হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। এসআইআর নিয়ে মানুষের ভোটাধিকার ও নাগরিকত্ব খর্ব হচ্ছে, এই অভিযোগকে হাতিয়ার করে কর্মী সমর্থকদের উজ্জীবিত করে রাজ্যের শাসক দল। আমার বিশ্বাস ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান, সাংসদ বাপি হালদার, জয়দেব হালদার থেকে স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাস। সভা মঞ্চ থেকে বিজেপিকে রীতিমতো তুলোধনা করা হয়। বিজেপি যতই করুক এনআরসি, যতই করুক এসআইআর, এই বাংলার মাটিতে বিজেপির কোনো ঠাঁই ছিল না, আগামী দিনেও থাকবে না। এই সভার সব থেকে গুরুত্বপূর্ণ চমক ছিল বিজেপি উপপ্রধানের ফুল বদল। বিজেপি নেত্রী সঙ্গীতা হালদারের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলীয় নেতৃত্ব। অনেক বেশি লড়াই করে আমরা জিতেছিলাম, কিন্তু সেক্ষেত্রে আমরা যে কাজটাই করতে চাচ্ছি না কেন অনেক বাধা ক্রিয়েট করছি। আমি আরো বেশি কাজ করতে চাই, তার ক্ষেত্রে যাতে কোনো বাধা না আসে, সেই জন্য আমি এই সিদ্ধান্তটা বেছে নিয়েছি। এই যোগদানকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। প্রলোভন দেখিয়ে সঙ্গীতা হালদারকে যোগদান করানো হয়েছে। পাল্টা তোপ জয়নগর বিজেপির সাংগঠনিক জেলার সদস্য মিহির মণ্ডলের। তৃণমূল একটা তোলাবাজের দল, এই তোলাবাজি করাটাই ওদের মূল লক্ষ্য। আর এই বর্তমানে আমার যে একটা বিজেপির উপপ্রধান আজকের ওখানে জয়েন করেছেন, এটা সম্পূর্ণ প্রলোভন দেখিয়ে এবং ভয়ভীতির মাধ্যমে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। 26-এর ভোটের আগে নিজেদের ঘর মজবুত করতে মরিয়া দুই শিবির। এই আবহে এসআইআর ইস্যুতে একদিকে তৃণমূলের ভোটাধিকার রক্ষা প্রচার, অন্যদিকে বিজেপির রাজনৈতিক অপপ্রচারের অভিযোগ। দুই পক্ষের বাকযুদ্ধে অন্য মাত্রা পাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের রাজনীতি। প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আমাদের আজকে এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন অতিথিরা, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রবীর কুমার ঘোষ, রয়েছেন বিজেপির পক্ষ থেকে পল্লব দাস। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো, প্রবীর দা এবং পল্লব দা। প্রবীর দা, যে ছবি আমরা দেখতে পেলাম যে একদিকে তো আপনারা আপনারা এসআইআর নিয়ে বিরোধিতায় বা এর প্রতিবাদে আন্দোলন করছেন এখনো পর্যন্ত, সভা সমিতি চলছে। এরই মধ্যে বিজেপি ঘর ছেড়ে আপনাদের ঘরে চলে এলেন। এই বিষয়টাকে আপনি কি বলবেন? কেন হঠাৎ বিজেপি ছেড়ে আপনাদের দলে এলো? প্রথমে নমস্কার কলকাতা টিভির সমস্ত দর্শক মন্ডলী যারা দেখছেন এবং যারা আছেন, যারা আজকের এই আলোচনায় সবাই অংশগ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ। দেখুন, প্রথমেই যে প্রশ্ন আপনি আমাকে করলেন, জয়নগরের বহরু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি, গতকাল আমাদের একটি সভা ছিল, সেই সভাতে তিনি সঙ্গীতা হালদার তিনি যোগদান করেছেন। এটা স্বাভাবিক, এই কারণে স্বাভাবিক, আমরা তো বলছি যত নির্বাচন এগিয়ে আসবে বিজেপিটা কেউ করবে না। তার কারণ একটা মিথ্যাবাদী দল মানুষকে প্রতিনিয়ত যন্ত্রণার মধ্যে রেখে দিয়েছে। সেই 2014-তে শুরু করে স্টিল নাও আজ পর্যন্ত। তাহলে বিজেপি যেভাবে মানুষকে মিথ্যা কথা বলা, মানুষের বিরুদ্ধে একের পর এক যে আইন যেগুলো মানুষের বিরুদ্ধে সাধারণ মানুষকে নাজেহাল করে দিচ্ছে, আজকে বিজেপি যারা করে, এই সঙ্গীতা হালদারের মতন যারা আমার দিদি ভাইরা আছেন, তারা নিশ্চয়ই বুঝেছে যে বিজেপি দলে কাজ করার মতো তো পরিবেশ নেই। আর দ্বিতীয় কথা, বিজেপি বলে কোনো দল আছে বলে
ব্যক্তিগতভাবে তারা হয়তো আর মনে করে না, হয়তো ভুল করেছিলেন, উপলব্ধি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বজন নেত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে কাজ করছেন, যেভাবে উন্নয়নের কাজ করছেন, মানুষের সঙ্গে থেকে করছেন। শুধু তাই নয়, বর্তমানে সব থেকে বহুল প্রচলিত যে সাবজেক্ট এসআইআর, যেখানে সাধারণ মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হচ্ছে, এবং এই জায়গায় বিজেপি যারা নির্বাচিত হয়েছে, তারা যে যে বুথ থেকে যারা নির্বাচিত হয়েছে, তারা মানুষের কাছে কি জবাব দেবে? তাই আপনাদের দলে চলে আসছেন আপনি বলছেন। 2002 সালে আমি একটু পলকদার কাছে যাই, আপনার কথা বুঝতে পেরেছি। অবশ্যই চলে আসবে, শুধু উনি নয়। আচ্ছা, আপনি বলছেন আগামী দিনে হয়তো আরো অনেক বিজেপি নেতা বিজেপি ফাঁকা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ, আমি একটু লাইনে আছে। পলকদা কি বলবেন যে বিজেপির টিকিটে জেতা পঞ্চায়েতের যিনি উপপ্রধানও হয়েছিলেন সেই সঙ্গীতা হালদার, তিনি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? যেহেতু এসআইআর হচ্ছে আর কয়েক মাস পরে ভোট, মোটামুটি ভোটের তোড়জোড় তো চলছেই এ রাজ্যে, সেই সময়ে দাঁড়িয়ে একজন দলের নেত্রী যদি অন্য দলে চলে যায়, সেটা কতটা বড় আঘাত? এবং যেখানে পঞ্চায়েতে তাকে নির্বাচিত করা হয়েছিল, জনগণ ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছিলেন, তিনি উপপ্রধানও হয়েছিলেন। দেখুন, বিষয়টা হচ্ছে 2021-এর পরে পশ্চিমবঙ্গের সর্বত্রই যেরকম তৃণমূলের যে অত্যাচার হয়েছিল, তো দক্ষিণ 24 পরগনায় কম কিছু হয়নি। তো 2022 সালে তার পৌরসভা ইলেকশন গেল, তারপরে 2023 সালে পঞ্চায়েত নির্বাচন গেল, আজকে 2025 প্রায় শেষ। ওনার আজকে মনে হচ্ছে দলে থেকে কাজ করতে পারছি না, আজকে ওনার মনে হচ্ছে। আবার কখনো কখনো শোনা গেছে কারোর মনে হয়েছিল যে দম বন্ধ হয়ে আসছে দলের মধ্যে। এগুলো আমরা 2021-এর পর থেকে দেখতে দেখতে অভ্যস্ত। তো মানুষকে ভয় ভীতি দেখিয়ে এভাবে তৃণমূল যে মানুষকে মিথ্যা কেস দেবে, গাঁজা কেস দেবে, বাড়িতে অত্যাচার করে, মহিলারা তো স্বাভাবিকভাবে ভয় পায়, সেই সুযোগটা কাজে লাগাচ্ছে। এছাড়া তো তৃণমূলের আর কিছু কাজ নেই। তো তৃণমূল বিহারের রেজাল্ট দেখেছেন আপনারা, বিহারে কিভাবে বিজেপি জিতেছে, সংখ্যালঘু এলাকায় বিজেপি ভোট বেড়েছে, জিতেছে, সংখ্যা আসন বেড়েছে। তো পায়ের তল থেকে সেই জায়গায় তো এটা বড় প্রশ্ন, সেটা দেখে তো তাহলে একজন বিজেপির নেত্রীর দল ছাড়ার কথা নয়। বুঝে গেছে এখন তারা নানা রকম প্রতারণা সবাই দেখছে, সবাই ভারতবর্ষের দিকে মানুষকে ভুল বোঝাবে, এসআইআর সম্পর্কে ভুল বুঝিয়ে আসছে, সবাই দেখছে। স্বয়ং পল্লবদা, আপনি বিহারের উদাহরণ দিলেন, তাহলে তো বিহারের রেজাল্ট দেখে একজন বিজেপি নেতা বা নেত্রীর বিজেপি ত্যাগ করার কথাই নয়, তার তো বরং আরো আশা জাগা উচিত যে বিহারে এই রেজাল্ট হয়েছে, 26 এর রাজ্যে ভালো রেজাল্ট হবে। দেখুন, আমি একটা কথা বলি, এই রাজ্যের স্বপ্ন তো ছেড়ে দিন, কারণ অনেক সময় পুজো যে হয় না, তারও একটু চিত হয়ে শোবার অভ্যেস জাগে, বুঝলেন? তো বিজেপি সেই দশা। বাংলায় বহু চেষ্টা করলেও এই বাংলায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমরা 250-এরও বেশি সিট নিয়ে ক্ষমতায় আসবো, এটা নিশ্চিত ধরে রাখো। তাই বাংলার মানুষ বিজেপির সাথে নেই, বাংলার মানুষ বিজেপির সাথে নেই। আজকে বিজেপির পঞ্চায়েতের লোকসভা কেন্দ্রে যেমন পাকিস্তানের ভোটার নিয়েছে, মমতা ব্যানার্জি স্বয়ং আফগানিস্তানের ভোটার নিয়ে বসে আছে, এগুলো আজকে ধরা পড়ছে। এই পাকিস্তানে নওয়াজ শরীফের মেয়ের বিয়ে খেতে গিয়েছিলেন আপনাদের প্রধানমন্ত্রী। পাকিস্তানে একটু খবর রাখুন, পাকিস্তানে গিয়ে নওয়াজ শরীফের মেয়ের বিয়ে খেতে গেছিলেন, বিরিয়ানি খেতে গিয়েছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ঠিক যেরকম পাকিস্তানের গল্প দেখাবেন না, কলকাতার বিভিন্ন অঞ্চলে দেখা গেছে এরকম 36টা বিধানসভা অঞ্চলে 30% ভোটার উধাও। সব আমরা দেখেছি। আজকে তো আমরা দেখছি ভোট আসলেই একটা করে পুলবামা হচ্ছে, একটা করে দিল্লি বোম ব্লাস্ট হচ্ছে, এটা ভোট আসলেই হয়। আর বিজেপি যখনই আছেন তখন এখানে বিজেপির জন্যই হয়, এটা সবাই জানে। আজকে বিহারে কি হয়েছে, মানুষ রাস্তায় নামছে, আপনাদের এসআইআর করছে, করছে। আমাদের কোনো আপত্তি নয়, আমাদের আমরা আতঙ্কিত।
এই জায়গায় যে একটা বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে সেই জায়গায় আমাদের আপত্তি। আর দ্বিতীয় কথা, এসআইআর এর কথা বলছেন, বৈধ ভোটার বলতে আপনি কাকে দুয়ের কথা তো আপনারা নির্বাচন কমিশনের যে আইন, আপনি কি জানেন নির্বাচন কমিশনের তৈরি হয়, শুনে নিন, একটু পড়াশোনা করুন, বর্ডারে কারা আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতের দপ্তর, বর্ডার সিকিউরিটি আছে, একজন একটু শুনুন, পল্লবদা প্রবীরদার কথা শুনি, আবার আমি আপনার কাছে আসবো। বাংলাদেশ বর্ডার পাহারা দেয় কারা? বিএসএফ। একটু পড়াশোনা করুন। আর সেই বিএসএফ কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে। আপনি বলছেন কিভাবে? কেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আসলে আজ পর্যন্ত দাখিল করতে পারলো না কেন? সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে 23 সালে। ঠিক আছে, কতজন করেছে তার সংখ্যা বলতে পারে না। আধার কার্ড তৈরি করে দিচ্ছে, আধার কার্ড তৈরি করে দিচ্ছে কারা? এইসব মানুষকে অযথা 10,000 কথা বলবেন না। কারা করে দিচ্ছে? আধার কার্ড আপনারা দিচ্ছে, সেই আধার কার্ডকে এসআইআরকে গুরুত্ব দেননি। সেই আধার কার্ড, সেই ভোটার কার্ড, যে ভোটার কার্ড নির্বাচন কমিশন দিয়েছে সেই ভোটার কার্ডকে আপনারা মান্যতা দেন না। আপনাদের তো লজ্জা করা উচিত। আজকে একটা কথা শুনে নিন, যদি না জানা থাকে তথ্যটা শুনে নিন। ভারতবর্ষের নির্বাচনী ব্যবস্থায় এমন পরিবর্তন এনেছিলেন টিএন সেশন। 1995 সালে ভোটার কার্ড দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 13 জন যুবককে শহীদ হতে হয়েছিল ধর্মতলায় আন্দোলন করতে গিয়ে 93 সালের এই ভোটার কার্ডের দাবিতে। আর সেই ভোটার কার্ড 95 সালে টিএন সেশন দিয়েছিলেন, যে টিএন সেশন আমূল পরিবর্তন এনেছিলেন ভোটার ব্যবস্থায়। আর তৎকালীন সময়ে নির্বাচন কমিশন নিয়োগ হতো, শুনে নিন তারপরে বলুন। নির্বাচন কমিশনার নিয়োগ হতো, দেশের যে আইন ছিল সেই আইন অনুযায়ী সুপ্রিম কোর্টে। শুনে নিন দাদা, শুনে নিন, আপনি কে আছেন শুনে নিন। 500 কোটি টাকা খরচ আগে শুনে নিন কথাটা, দলের লোক আগে শুনে নিন কি করেছেন শুনুন। আপনার দলের প্রধানমন্ত্রী, বিজেপির প্রধানমন্ত্রী কি করেছেন শুনে নিন। মানুষ চিনে গেছে, আগে বুঝে না। প্রবীরদা অনেকটা সময় পেয়েছেন, প্রবীর আপনি অনেকটা সময় পেয়েছেন, পল্লবদার কাছে যাই। বুঝতে পেরেছি, আমি পল্লবদা বুঝতে পেরেছি। প্রবীর প্লিজ, আমি পল্লবদা আপনার কাছে যাবো। আমি একটা কথা শেষ করবো, একটা কথা প্লিজ দাদা, একটা কথা শেষ করে আমি বুঝে দেবো, তাহলে নিশ্চয়ই বলবে। নির্বাচন কমিশনার তৈরি হয়, আজকে যাকে বসিয়েছেন রাবার স্ট্যাম্প করে, নির্বাচন কমিশনার তৈরি এতদিন যে আইন ছিল, আপনারা তো ম্যাচ খেলার আগে শেষ করতে দিন। জনগণের ট্যাক্সের টাকা দিয়ে উকিলদের কোটি কোটি টাকা দিচ্ছেন, আগে শেষ করতে লজ্জা করেন না? কথাটা শুনে নিন। বড় বড় কথা বলছেন, বিচারপতি, চিফ জাস্টিস, এগুলো আমার মনে হয় পল্লবদারাও জানেন, কিন্তু এখন আর কমিশন নিয়োগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রয়োজন পড়ে না। সে আইন তারা পাশ করিয়ে নিয়েছে। নির্বাচন কমিশনার এই আইন ছিল, আইন চেঞ্জ করেছে বর্তমান সরকার, আইন চেঞ্জ করেছে। পল্লবদা জানেন, এটা ভালো করে জানেন প্রবীর, আমার মনে হয় পল্লবদা জানেন। আমাকে পল্লবদার কাছে যেতে হবে প্রবীর, এত সময় নেই। ম্যাচ খেলার আগে আম্পায়ারকে তুলে দিলেন, তারপরে কি করেছে? তারপরে সেই আম্পায়ারকে রক্ষা করা যায় যাতে নির্বাচন কমিশন কোনো ভুল করলে। আমি পল্লবদা আপনার কাছে আসবো, যত আমরা বিষয় আসি। প্লিজ প্রবীর, আমি পল্লবদা আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই আপনি যেমনটা বললেন যে প্রবীর প্লিজ, বিহারে এসআইআর হয়েছে এবং বিহারে বিজেপি বিপুল সাফল্য পেয়েছে। আমি জানি না যে আপনি এসআইআর এর জন্যই বিজেপি বিহারে বিপুল সাফল্য পেয়েছে কিনা, এটা আপনারা হয়তো কোথাও গিয়ে অ্যানালিসিস করে পেয়েছেন। সেটার থেকে যদি তাই হয় তাহলে তো এ রাজ্যেও আপনারা এসআইআর নির্বাচন কমিশন করছে এবং আপনারা বিপুল সাফল্য পাবেন সেই আশা রাখছেন। আপনারা এসআইআর এর জন্যই আপনারা সাফল্য পাবেন এই আশা রাখছেন, তাহলে তো বিজেপি ত্যাগ করার প্রশ্নই ওঠে না এই সময় দাঁড়িয়ে। তাহলে একজন উপপ্রধান পঞ্চায়েতে তিনি ত্যাগ করলেন কেন দল? আগামী দিনে কি তাহলে এই ধরনের প্রবণতা আরো দেখতে পারবো? পল্লবদা, বিহারে যেভাবে 200-র বেশি সংখ্যা নিয়ে বিজেপি ক্ষমতায় এসছে, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 47 লক্ষ মৃত ভোটার, যারা শুধুমাত্র ভোটের দিন উপর থেকে এসে টুক করে ভোট দিয়ে চলে যায়, বাড়ির লোকও দেখা পায় না। এরকম অনেক ঘটনা নানান সংবাদ মাধ্যমের মধ্যে আমরা দেখেছি। এবং স্থানান্তরিত ভোটার যারা আছে তাদের দু জায়গায়, আপনাদের যারা যে
গণক ঠাকুর, আপনাদের আপনি প্রশান্ত যে কিশোর, দু জায়গায় 47 নাম ধরা লক্ষর পড়ে কথা গেছে। বলছেন পল্লবদা, এরকম প্রচুর আমি সংখ্যা একটু আছে। ক্ল্যারিফাই করে দিই আমার আপনাকে। কাছে সঠিক তথ্য নেই। এই কত কেউ বলছে মৃত 1 ভোটার কোটির কমিশন উপরে, কমিশন কেউ বলছে 2 জানায়নি কোটির কত উপরে। মৃত আমি ভোটার। জানি না, পল্লবদা, নির্বাচন কমিশন আমি একটু আপনাকে যতক্ষণ না ক্ল্যারিফাই করে দিই, নির্দিষ্ট তথ্য 46 দিচ্ছে, ততক্ষণ লক্ষ আমি বলতে পারবো না 46 সংখ্যাটা লক্ষ কোথায় দাঁড়াচ্ছে। মৃত ব্যক্তির এই আধার জন্যই কার্ড আমরা আশাবাদী আধার যে বাদ এই গেছে, SIR সেটা সম্পন্ন আধার হলে কর্তৃপক্ষ তৃণমূলকে কমিশনকে জানিয়েছে। মানুষ এবার ছুঁড়ে ফেলে 46 দেবে লক্ষর মধ্যে যে এবং প্রত্যেকেই সত্যতা ভোটার, সামনে আসবে। সেটা কিন্তু কমিশন বলেনি। কমিশন কেন, আধার কর্তৃপক্ষ বলেনি। আমি আপনাকে বোধহয় ক্ল্যারিফাই করতে পারলাম। আপনি যে 47 লক্ষর কথা বলছেন, আধার কর্তৃপক্ষ তারা বলেছে 46 লক্ষ মৃত মানুষের, এ রাজ্যের মৃত মানুষের আধার তারা বাতিল করেছেন, সেই তথ্য তারা কমিশনকে দিয়েছেন। এবার এই 46 লক্ষর মধ্যে কত ভোটার আর কত ভোটার নয়, কত আন্ডার এজ রয়েছে, সেটা কেউ জানে না, সেই তথ্য নেই। কিন্তু এটা একটা ঘটনা যে 46 লক্ষ আধার কার্ড বাতিল হয়েছে, তাদের মৃত্যু হয়েছে বলে। হয়তো ওই সংখ্যাটা আপনি যেটা বলছেন সেটা 47 ক্লিয়ার লক্ষ আসছে না, ভোটার। কথাটা ক্লিয়ার আসছে না, আমার কাছে ক্লিয়ার আসছে না। এখন শুনতে পাচ্ছেন আপনি? আপনি শুনতে পাচ্ছেন এখন? পল্লব তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ক্লিয়ার আসছে না, একটু সমস্যা হচ্ছে মনে হয়। কোথাও নেটওয়ার্কে একটু সমস্যা হতে পারে হয়তো। অর্থাৎ আপনি, আমার বক্তব্য এখানেই যে ঠিক আছে, এসআইআর হচ্ছে, মৃত ভোটার বাদ যাবে, কি অবৈধ ভোটার বাদ যাবে, সেটা ঠিক আছে, অসুবিধে নেই। কিন্তু এর মারফত যেটা রাহুল গান্ধী বা কংগ্রেসের বক্তব্য, যে আবার অন্য কোনো রাজ্যের ভোটার ঢুকে যাবে না তো, অন্য কোনো রাজ্যের ভোটার এ রাজ্যে এসে ভোট দিয়ে যাবে না তো। বিহারে কিন্তু এমন ছবি দেখা গিয়েছে, সেটা তো বিহারে কিন্তু এমন ছবি দেখা গেছে। সেটা তো হয়ে আসছিল বলে আজকে বর্ডার পারে ভিড় দেখা যাচ্ছে। আপনি একদিনকে আপনার চ্যানেলে বসে একদিনকে আপনি বলছিলেন রোহিঙ্গা দেখতে কিরকম হয়, আজকে বর্ডার পারে গিয়ে আপনি দেখে আসুন রোহিঙ্গাদের দেখতে কিরকম হয় আর বাংলাদেশিদের দেখতে কিরকম হয়। খবর করেন, অন্যান্য মিডিয়া চ্যানেলগুলো দেখাচ্ছে, আপনারা দেখাতে পারছেন না। না, খবর হলে আমরা খবর করি। পল্লব দা, এটার উত্তর এটা হলো নাকি? ঋষিদা, পল্লব দা, এটার উত্তর এটা হলো? আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনার কথা বুঝতে পারছি, আপনি আমার কথা কি বুঝতে পারছেন? এটার উত্তর কি এটা হলো? আপনার ওখান থেকে আরেকজন কারোর কথা আসছে কিন্তু আমার কানে, না, স্টুডিও থেকে। স্টুডিওতে আমি একাই বসে আছি। আচ্ছা, আমি বলবো আমাদের পিসিআর কে বলবো একটু, যদি কোথাও গন্ডগোল হচ্ছে, হয়তো টেকনিক্যাল কিছু সমস্যা হতে পারে। দাদা আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি প্রবীরদার কাছে যাই। প্রবীরদা, যেটা আমি বলতে চাইছিলাম, বা যে অভিযোগ করা হচ্ছে যে এই এসআইআর এর মাধ্যমে অন্য রাজ্যের ভোটার হয়তো ঢুকে যেতে পারে, যে আশঙ্কা বারবার রাহুল গান্ধী করছেন এবং তিনি তথ্য দিয়ে দেখানোর চেষ্টা করেছেন, আপনারাও কি সেই আশঙ্কা করছেন? যদি আশঙ্কা করে থাকেন তো এর বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিতে চাইছেন? একদম তাই। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, একদম তাই। প্রথমে বলি আজকের যে পরিস্থিতিটা আপনারা দেখছেন, বিহারে যেটা হয়েছে, সেখানে ভুয়ো ভোটার বিভিন্ন ভাবে ঢুকেছে। তার কারণ বলছে, নির্বাচন কমিশনার যে প্রেস রিলিজ করেছে, আপনারা নিশ্চয়ই সকলে দেখেছেন, পশ্চিমবাংলার মানুষ বলুন, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন। সেখানে অলরেডি ভোটার সংখ্যা 7,42,00,000, ভোট পড়েছে 7,45,00,000 সামথিং। এই 3 লাখ ভোট কোত্থেকে এলো? কারা বলছে? ভারতবর্ষের নির্বাচন কমিশনার তার প্রেস রিলিজ করে বলছে, ভারতবর্ষের জনগণ দেখছে, বলছে 2 দফায় ভোট হয়েছে 66.67% এবং পরেরটাও তাই। সব মিলিয়ে যদি ধরি 4,95,00,000 ভোট, তাহলে আমরা যদি হিসাব করি, যদি ম্যাথামেটিক্স ক্যালকুলেশন যদি আমাদের সামান্য জ্ঞান থাকে, তাহলে 2 থেকে 2.5 কোটি ভোট কি করে হলো? আর যখন একটা নির্বাচন চালু হয়, নির্বাচন মডেল অর্থাৎ কোড অফ কন্ডাক্ট চালু হয়, সেখানে বাইরের থেকে আমরা দেখেছি বিভিন্ন ফুটেজ সোশ্যাল মিডিয়া। প্রবীর থাকুন আমাদের সঙ্গে। আমাদের এই মুহূর্তে একটা খবরের দিকে নজর রাখতে হচ্ছে, একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দিল্লি বিস্ফোরণে আরো এক অভিযুক্ত গ্রেফতার বলে জানা যাচ্ছে। দিল্লি বিস্ফোরণে আরো এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, জাসির বিলাল, তাকে গ্রেফতার করেছে এনআইএ। দিল্লি বিস্ফোরণে আরো এক অভিযুক্ত গ্রেফতার। রিয়া মাঝি রয়েছে। রিয়া, এই জাসির বিলালকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, কি তার অভিযোগ, তার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? দেখো, এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, এনআইএর হাতে গ্রেফতার আরো এক এবং
অন্যতম একটি মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এনআইএ। জাসির বিলাল ওয়ানি, যে কিনা দানিশ নামে পরিচিত, জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এনআইএ। এবং যেমনটা জানা যাচ্ছে এনআইএ সূত্রে যে এই জাসির, যে কিনা বম বানাতে হেল্প করেছিল উমর উন নবীকে, এবং শুধু তাই নয়, শ্রীনগরের জম্মু এন্ড কাশ্মীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি পার্ট, যেটা এনআইএ বড়সড় ব্রেক থ্রু বলা যায়, সেটা হচ্ছে জাসির, যে কিনা টেকনিক্যাল সাপোর্ট করেছে এই ব্লাস্টের পিছনে, যে টেকনিক্যাল সাপোর্ট সেটা দিয়েছিল এই জাসির। এবং যেখানে জানা যাচ্ছে যে ড্রোন বানানো এবং অ্যাটেম্পটিং টু মেক রকেট, অর্থাৎ রকেট বানানোর চেষ্টা করা হয়েছিল এই ব্লাস্টের আগে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বড় সড় নাশকতার ছক ছিল, কিন্তু যেহেতু তাদের সঙ্গীরা আগেই গ্রেপ্তার হয়ে গিয়েছে, সেই কারণের জন্য কিন্তু তড়িঘড়ির মধ্যে রেড ফোর্টে পূর্ব পরিকল্পিত ভাবেই এই হামলা চালানো হয়েছে। কিন্তু এই হামলা আরো বড় সড় হতে পারত, কারণ তাদের কাছ থেকে ইতিমধ্যেই একাধিক জিনিস যেটা উদ্ধার হয়েছে, যে সাবস্টেন্স উদ্ধার হয়েছে, সেখান থেকে কার্যত পরিষ্কার হচ্ছে এনআইএ যে ড্রোন বানানোর চেষ্টা করা হয়েছে, এই ড্রোনের মাধ্যমে অ্যাটাক করার চেষ্টা করেছিল। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে ব্লাস্ট হয়েছে, যেখানে অ্যামোনিয়াম নাইট্রেট সহ ফুয়েল এবং ডেটোনেটর দিয়ে যে ব্লাস্ট করানো হয়েছে রেড ফোর্টের সামনে, সেখানে কিন্তু টেকনিক্যাল সাপোর্ট করেছে এই জাসির বিলাল ওয়ানি, যে কিনা দানিশ নামে পরিচিত। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে গ্রেফতার করা হয়েছে জাসির বিলাল ওয়ানিকে। ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। দিল্লি বিস্ফোরণে আরো এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, জাসির বিলাল, তাকে গ্রেপ্তার করা হয়েছে জাসির বিলাল ওয়ানি, তাকে গ্রেপ্তার করা হয়েছে উমর নবীর সহযোগী হিসেবে বিস্ফোরণে জড়িত ছিল এই জাসির বিলাল, এমনটাই জানা যাচ্ছে। দিল্লি বিস্ফোরণে আরো এক অভিযুক্ত জাসির বিলাল ওয়ানি, তাকে গ্রেপ্তার করা হয়েছে এনআইএ। গ্রেপ্তার করেছে তাকে। বিলাল ড্রোন বানায় এবং রকেট তৈরির পরিকল্পনাও ছিল বলে জানা যাচ্ছে। আমরা আলোচনায় ফিরবো, খুব কম সময় রয়েছে। পল্লবদা, আপনার কাছে দ্রুত জানতে চাইবো, যেটা আশঙ্কা এই এসআইআর এর মাধ্যমে অন্য রাজ্যের ভোটাররা ঢুকে যাচ্ছে না তো, যেটা বিহারের ক্ষেত্রেও অভিযোগ উঠছে? পরিষ্কার কথা বলা আছে, কোনো যদি আশঙ্কা করে তো লাভ নেই, মুখে বলে তো লাভ নেই, কোর্টে যেতে হবে। তো কোর্টে যাচ্ছে না কেন এনারা কোর্টে যাচ্ছেন না কেন? মুখে কেন বলছে, বাইট দিচ্ছে, মিটিং মিছিলে বলছে, কেন কোর্টে যাচ্ছে না? কোর্টে গেছে 2-4 বার, থাপ্পড় খেয়ে ফিরে এসছে, সেই জন্য আর কোর্টে যাচ্ছে না। এরা মানুষকে বোকা বানানোর জন্য নানান ধরনের কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত করছে, কিন্তু লাভ হবে না কোনো। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন একদম। প্রবীর দ্রুত। ওই যে 2026-এ তৃণমূলের বিসর্জন, তো ওই যে বললাম প্রথমেই যে কথাটা, যে কুজোর অনেক সময় চিত হয়ে সবার ইচ্ছা জাগে, তো বিজেপিরও সেই ইচ্ছা আছে। বাংলায় এমনি সংগঠন নেই, আর যা আছে তৃণমূলের রিজেক্টেড মাল, যেগুলো যারা গেছে সেগুলোকে নিয়ে তারা সংগঠনটা দিচ্ছে। পশ্চিমবাংলায় কিছু যায় আসে না, পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, ওই জন্যই 3-3 বার তৃণমূল। আমরা তো জানি বিজেপিটা তারা করে, আমরা জানি। তৃণমূল কোন লিডাররা তাদেরকে নিয়েছিলেন, বিজেপিতে যারা এসেছে সব রিজেক্টেড মাল, যারা তারাই এসেছে বিজেপিতে। সবাই জানে, মানুষকে বিভ্রান্ত করছে, সবাই দেখছে। পশ্চিমবাংলায় নামুন, পশ্চিমবাংলায় মানুষকে ভোটার থেকে বাদ দিন, ক্ষমতা থাকলে বাদ দিন। সহজ নয়, এটা বাংলা, এটা নেতাজির বাংলা, এটা বিবেকানন্দের বাংলা। করতে পারবেন আপনারা? পারেন না। আপনাদের তো ভোটারকে রাখবে, দ্রুত ভোটার তো স্বাভাবিক প্রক্রিয়ায় বাদ যাবে। 2002 সালে 2 বছর সময় দিয়েছিল। 2002 সালের পরে আরো অনেকবার রিভিশন হয়েছে, ভোটার লিস্ট ইনক্লুশন এক্সক্লুশন হয়েছে, তারপরেও যদি মৃত ভোটার থেকে যায় এখনো, তাহলে কমিশনেরও কিন্তু দায় থাকে দাদা। 24 সালে করেননি কেন? আজকে আর সময় নেই, পল্লবদা এবং প্রবীর দুজনকেই ধন্যবাদ জানাবো। আজকে আর সময় নেই, ধন্যবাদ জানাবো আপনাদের দুজনকেই।
হয়তো এই নিয়ে আলোচনা আবারও করতে হবে আমাদেরকে। আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।